লাইক সর্বপ্রথম দিকে আমরা শিখব বিক্রিয়ার হার, দ্বিতীয় দিকে আমরা শিখব হচ্ছে বিক্রিয়ার যে ক্রম, যে শূন্যত ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এই রিলেটেড আমরা এগুলো শিখবো আর কি। ঠিক আছে, তো আমরা চলো শুরু করি। সর্বপ্রথম আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার হার। তো আমরা সেই ক্লাস 9 শিখে আসছি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের ভ্যালুটা আস্তে আস্তে কি হতে থাকে, কমতে থাকে, ঘনমাত্রাটা কমতে থাকে। ঠিক আছে, এবং উৎপাদক ঘনমাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা পর্যায়ে এসে তার সাম্যাবস্থায় উপনীত হয়। যে সকল বিক্রিয়াগুলো সাম্যাবস্থায় উপনীত হয় সেগুলোর কথা বলতেছি আর কি। হ্যাঁ, তো আমরা জানি যে ইনিশিয়ালি এটা হচ্ছে আমাদের x অক্ষ বরাবর টাইম, যখন t = 0 তখন আমাদের ঘনমাত্রাটা থাকে ম্যাক্সিমাম। কিসের ঘনমাত্রা ম্যাক্সিমাম? বিক্রিয়কের ঘনমাত্রাটা থাকে ম্যাক্সিমাম। বিক্রিয়কের ঘনমাত্রাটা থাকে তখন ম্যাক্সিমাম। আর হইতাছে উৎপাদক ঘনমাত্রা থাকে 0। ঠিক আছে, যখন সময় যতই যেতে থাকে ততই আমাদের কি হইতাছে, দেখো আমাদের বিক্রিয়কের ভ্যালুটা কমতেছে এবং উৎপাদকের ভ্যালুটা বাড়তেছে। তো আমরা বিক্রিয়ার হারের যখন অঙ্কগুলো করব তখন প্লাস মাইনাস কিন্তু ম্যাটার করে। তো প্রথমত হচ্ছে বিক্রিয়ক যেহেতু হ্রাস পায়, বিক্রিয়ক হ্রাস, বিক্রিয়ক কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তো বিক্রিয়ক হ্রাস পাওয়ার কারণে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এ বিক্রিয়কের বিক্রিয়ার হার কত, এ বিক্রিয়কের বিক্রিয়ার হার কত, তখন আমরা কি লিখব? এ বিক্রিয়কের বিক্রিয়ার হার সমান সমান কি হবে? একটা মাইনাস দিব আগে। কেন আমরা মাইনাস দিব? কারণ আমাদের বিক্রিয়কটা কমতেছে, কমলে মাইনাস হয়। ঠিক আছে, উপরে কি হবে? উপরে হবে কি আমাদের ঘনমাত্রার পরিবর্তনটা। যে ধরা যাক আমি যে কোনো দুটো পয়েন্ট নিলাম, এটা মনে করো t = 2, এটা মনে করো t = 4, আমি দুটো বিন্দু নিলাম। তো দুটো বিন্দুতে আমি যদি ডট ডট লাইনটা নিই, এখানে c এর একটা ভ্যালু পাবো। হ্যাঁ, এটা ধরলাম t1, এটা ধরলাম t2, এটা ধরলাম c1, তাহলে এটা ডট লাইনটা নিলে এখানে আরেকটা বিন্দু পাবো, এটা হবে c2। অর্থাৎ আমরা t1 সময় একটা ঘনমাত্রা পাবো, t2 সময় আরেকটা ঘনমাত্রা পাবো। তো এই দুটো ঘনমাত্রার ডিফারেন্সটাই হবে আমাদের উপরে। ঠিক আছে, তাহলে যেহেতু a এর ডিফারেন্স, তো আমি d লিখে a লিখলাম। এটা মিনিংটা কি? a এর ঘনমাত্রার ডিফারেন্স ডিভাইডেড বাই কি হবে? dt। ওকে, এখন যদি বলা হয় b বিক্রিয়কের ঘনমাত্রা, b বিক্রিয়কের বিক্রিয়ার হার কত, সেটা কি হবে? এখন এখানে হইতেছে আমাদের এই মোল সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। যদি মোলটা না থাকতো তাহলে নরমালি নিচে যেমন আছে এমনি, কিন্তু যদি মোল সংখ্যাটা দেওয়া থাকে তখন সেটা ভাগ আকারে চলে যাবে, সেটা ভাগ আকারে চলে যাবে। ঠিক আছে, এটা মিনিংটা কি? এটা মিনিংটা হইতাছে তোমার মোল যত বেশি হবে বিক্রিয়ার রেটটা তত কমে যাবে। আই রিপিট, মোল যত বেশি হবে, যত বেশি মোল বিক্রিয়কে থাকবে, রেটটা কিন্তু কমে যাচ্ছে। এই যে দেখো এটা নিচে, এর নিচে থাকা মানে কি আমাদের রেটটা কমে যাচ্ছে। এখন যদি আমরা b এর আলোকে লিখি তখন কিভাবে লিখব? -1/b db dt। ওকে, যদি আমরা c এর আলোকে লিখি তখন সেই ক্ষেত্রে প্লাস দিবা, +1/c dc dt। এখন তোমাদের কোশ্চেন, ভাইয়া কেন প্লাস হলো? এটা কারণ হচ্ছে আমাদের ঘনমাত্রার চেঞ্জটা পজিটিভ, আমাদের ঘনমাত্রাটা বাড়তেছে। সব সময় আমরা চেঞ্জটা আসলে কিভাবে বের করি? পরবর্তী মাইনাস পূর্ববর্তী। তো আমাদের এখানে দেখো পূর্ববর্তীটা হচ্ছে c1 আর আমাদের পরবর্তীটা হচ্ছে c2। তো আমরা তো দেখতে পারতেছি যে c2টা c1 এর চেয়ে ছোট। তাহলে ছোট হলে কি আমরা যদি বের করি c2 - c1, এই आंसरটা কি নেগেটিভ বের হবে? এর জন্য এখানে সামনে মাইনাস ছিল। কিন্তু আমি যদি উৎপাদকটা নিই, এই যে t = 2, t1 বিন্দুতেই আমরা যদি উৎপাদকটা নিই, খেয়াল করে দেখো t1 বিন্দুতে আমাদের ঘনমাত্রাটা এখানে, আর t2 বিন্দুতে ঘনমাত্রা কত উপরে। সো বুঝতে পারতেছি ডিফারেন্সটা কি হবে? বড় হবে। তাহলে আমরা তখন সেক্ষেত্রে এই ডিফারেন্সটা কি বলতে পারি? এই ডিফারেন্সটা হবে পজিটিভ। এটা হচ্ছে বিক্রিয়ক, তোমরা ডানে পুরোপুরি দেখতে পারতেছো। হ্যাঁ, এটা হবে বিক্রিয়কের জন্য আর এটা হবে উৎপাদের জন্য। সো আমরা এখানটাতে পজিটিভ লিখতে পারি। যদি এখানে d থাকে আমরা কি লিখব? +1/d dd/dt। এর মাধ্যমে আমাদের বিক্রিয়ার হার টপিকটাই শেষ। এখান থেকে যে প্রশ্ন আসবে এগুলো প্রশ্নের কোনো লেভেলের মধ্যে পড়ে না। পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে আমি নিজে বানিয়ে দিয়ে দিই। ডিউতে অনেক প্রশ্ন আসছে, আমি কোনো প্রশ্ন ব্যাংক থেকে দেখাবো না। এটা কারণ হচ্ছে এগুলো বেশি ইজি। আচ্ছা, একটা প্রশ্ন দেখে আমি পরবর্তী টপিকে চলে যাই। প্রশ্ন হচ্ছে এরকম যে
তুমি ধরে নাও যে কোনো একটা বিক্রিয়া, সাপোজ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া। হ্যাঁ, এখন এই বিক্রিয়াটাতে তোমার মনে করো যে হাইড্রোজেনের জন্য যে ঘনমাত্রাটার চেঞ্জ সেটা সাপোজ প্রশ্নে দিয়ে দিল, তোমাকে প্রশ্নে কিসের মান দিয়ে দিল যে আদি হাইড্রোজেনের ঘনমাত্রা, আদি ঘনমাত্রা পাশে লিখে দিলাম হাইড্রোজেনের, ঠিক আছে, এই মানটা সাপোজ দিয়ে দিল হচ্ছে 2 মোলার। ওকে, পরবর্তীটা দিয়ে দিল সাপোজ কত 0.5 মোলার। যেহেতু এইটা বিক্রিয়ক সো এটা কমতে থাকবে, সো আমরা এখান থেকে কিন্তু মাইনাস করে কিন্তু আমরা H2 এর ঘনমাত্রাটা পেয়ে যাব। ভালো কথা। এখন তোমাকে প্রশ্ন করা হলো অ্যামোনিয়ার ঘনমাত্রার চেঞ্জটা কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। এটা একটা ডিউ স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন আমি বানাই দিলাম। এখন চলো এটা আমরা সলভ করি। তো আমরা তো রুলস কি জানি, আমরা রুলস জানি হচ্ছে যখন এইটাটা লিখবো তখন একটা মাইনাস দিব, তারপর 1 লিখবো, যেহেতু সামনে মোল সংখ্যা 3 আমরা নিচে 3 লিখবো, তারপর উপরে কি হবে হাইড্রোজেনের ঘনমাত্রা চেঞ্জ। তো ঘনমাত্রা চেঞ্জ কত 2 আর 0.5 অর্থাৎ 1.5 হবে, ঠিক আছে। আর নিচে হবে আমাদের সময়ের পরিবর্তন, আমি এটা প্রশ্নে সময় পরিবর্তনটা দিয়ে দিই। ধরা যাক এটা 2 মিনিটে হইল, এই পুরো ঘটনাটা কতক্ষণে হইল 2 মিনিটে ধরা যাক। তাহলে 2 মিনিট যদি হয় তাহলে 2 * 60 / 120 সেকেন্ড। ওকে, সমান সমান কি হবে, আমি কোন সূত্র লিখতেছি, আমি লিখতেছি -1/, এই সূত্রটা, এই সূত্রগুলো এটা বুঝে লিখতেছি। এই যে আমি হাইড্রোজেনটা লিখে ফেললাম, সমান সমান কি হবে, এবার অ্যামোনিয়াটা লিখতে হবে। আমাদের প্রশ্নে অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তনটা চাইছে, তাহলে কি হবে d অফ অ্যামোনিয়া এর পরিবর্তন ডিভাইডেড বাই আমাদের dt তো 120 থাকবে। তাহলে এখান থেকে আমরা 120 কাটাকাটি করে এখানে কিন্তু প্লাস থাকবে, এখান থেকে কিন্তু আমরা ওই ভ্যালুটা পেয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে आंसर কি হবে 1.5 ডিভাইডেড বাই 3, অর্থাৎ ওর ঘনমাত্রাটা আছে এখানে, আবার নিচে একটা 2 থাকবে, সামনে একটা 2 আছে তো এখানে নিচে একটা 2 হবে, ঠিক আছে, এবং এখানে একটা প্লাস হবে। ওকে, তাহলে আমরা যদি d অফ অ্যামোনিয়াটা বের করতে চাই তাহলে আমাদের এটা কত হইতাছে দেখো তো, 2টা ওই পাশে চলে গিয়ে কত হবে 2/3 হয়ে যাবে। তাহলে আমরা এখন একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা ঘনমাত্রার পরিবর্তনটা বের করি, অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা এখন যেহেতু এটা রেট মানে কি একটা স্পিড, তো স্পিড তো একটা দ্রুতি, এটা তো ভেক্টর রাশি না, সো এই ক্ষেত্রে এই মাইনাস আর প্লাস কোনো কাজে লাগবে না। কেন কাজে লাগবে না, এটা তো একটা দ্রুতি। তুমি যদি ইন্ডিভিজুয়াল আনসার জিজ্ঞাসা করো তখন এইটা হবে মাইনাস, এইটা হবে প্লাস, কিন্তু যখন দুইটা একসাথে করবা ওর ডিরেকশন তো আসলে ম্যাটার করতেছে। এখানে প্লাস মাইনাসটা আসলে কি বুঝাতে যাচ্ছে, প্লাস মাইনাস দ্বারা বুঝাচ্ছে একটা কমতেছে একটা বাড়তেছে। তুমি যদি এখানে মাইনাস রাখো এখানে প্লাস রাখো তাহলে d অফ অ্যামোনিয়া মাইনাস হিসাব করতেছে, অ্যামোনিয়া তো আয়তন ঘনমাত্রা কমতেছে না বাড়তেছে, সো আমাদের তো ভুল আনসার হিসাব করতেছে, এই মাইনাসটা হবে না। কেন হবে না আশা করি বুঝছো, এটাও দ্রুতি বোঝাচ্ছে, দ্রুতি বেগ না, এটা ফিজিক্সের না, এটা বেগ না, এটা দ্রুতি। দ্রুতি হওয়ার কারণে আমরা শুধু মান নিয়ে কাজ করব, আমরা দ্রুতি সংজ্ঞাতে জানি এটা আসলে দিকের উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করতে, যে ইন্ডিভিজুয়ালি হাইড্রোজেনের বিক্রিয়ার হারটা কত, তখন প্লাস মাইনাস দিতা, কিন্তু যখন দুইটা একসাথে করে ফেলবা, যে মানে সেম বিক্রিয়ার দুইজন নিয়ে যখন কাজ করবা দুই পাশে চিহ্নটা কাজে লাগবে না, তখন আমরা সেক্ষেত্রে आंसर কি বলবো 1.5 এর 2/3, 1.5 এর 2/3, ঠিক আছে। এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা হলো এরকম, তুমি চারটা বের করবা, তার মূল সংখ্যা থাকবে উপরে আর নিচে হবে যার সাপেক্ষে বের করবা সেটা হবে নিচে। আমি এই শর্টকাটটা মনে রাখি, শর্টকাটটা মনে থাকবে, খেয়াল করো। হাইড্রোজেনটা দিয়ে দিচ্ছে আর অ্যামোনিয়াটা বের করতে বলছে, শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে যারটা বের করবা তার মূল সংখ্যা হবে উপরে, এই যে উপরে 2 আর নিচে হইতেছে যার সাপেক্ষে বের করবা, আমরা তো হাইড্রোজেনের সাপেক্ষে বের করছি, হাইড্রোজেনটা 3 নিচে হবে 3। আর প্রশ্নটা একটা ঘনমাত্রা চেঞ্জ দিয়ে দিছে, এই যে 2 আর 0.5 এর ঘনমাত্রা চেঞ্জ হতো 1.5, এর মাধ্যমে আমাদের ডিউ স্ট্যান্ডার্ড এই ম্যাথটা শেষ। আমি এখন আরহেনিয়াসের সমীকরণে চলে যাব, তোমরা আমাকে বলো এটা বুঝছো কিনা। আমি আরহেনিয়াসের সমীকরণে চলে যাব, তোমরা আমাকে বলো এটা বুঝতে পারছো কিনা। আশা, ঝুমুর, শশী, একান্ত, ইশিকা, মাহফুজ, আসিফ বলতেছে আরেকটু বুঝাইতে লাস্টের দিকে। আচ্ছা, রূপা বুঝতে পারছে, দিশা, হায়দার, সোহেল রানা, আচ্ছা
আচ্ছা সূত্রের অ্যাপ্লাইটা আমি তাহলে আরেকবার বলি যে এখানে সূত্রটা আসলে কি হবে, তুমি প্লাস মাইনাসের দিকে তাকাবা কখন, যদি ইন্ডিভিজুয়ালি বের করতে বলে। কিন্তু যখন দুইটা একসাথে করবা, এই যে আমি হাইড্রোজেনটা করতেছি অ্যামোনিয়াটা করতেছি, হাইড্রোজেন আগে কত 3 লেখা না, এই যে দেখো 1/3, এই যে একটু এখানে দেখালাম মোল সংখ্যা নিচে চলে যায়, এই যে মোল সংখ্যা নিচে। আর ওটা 1.5 মানে কি, 1.5 মানে হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন। তো হাইড্রোজেনের ঘনমাত্রা পরিবর্তন দিয়ে দিছি যে 2 ছিল আগে, পরবর্তী হচ্ছে 0.5, বিয়োগ করলে কত হয় 1.5। আর নিচে হবে ডিটি, এই যে প্রশ্নে দিয়ে দিছে ডিটি হলো 2 মিলি, এই যে 120, মানে সূত্রটা হবে এটা -1/3, 1.5 কই থেকে আসছে, হাইড্রোজেনের পরিবর্তন ডি অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই ডিটি সমান সমান, এরপরে কোনটা অ্যামোনিয়ার কত নিচে 2 লেখা, তাহলে +1/2 ডি অফ অ্যামোনিয়া, তারপরে নিচে কি হবে ডিটি। এখন খেয়াল করে দেখো দুইজনের ক্ষেত্রে ডিটি ডিটি কাটাকাটি, তাহলে বাকি রইল কি -1/3 ডি অফ হাইড্রোজেন সমান সমান +1/2 ডি অফ অ্যামোনিয়া। যেহেতু দুইটা সেম রিঅ্যাকশনে সো আমাদের প্লাস মাইনাসটা কাজে লাগবে না, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ইকুয়েশন করলে কাজে লাগতো। তাইলে তোমাকে এটা বের করতে বলছে, তাহলে ডি অফ অ্যামোনিয়াটা কত হবে, ওই 2টা ওই পাশে নিয়ে যাও, কত হবে 2/3 ডি অফ হাইড্রোজেন। আশা করি মাহফুজ বুঝতে পারছো যে আমি শর্টকাটটা শিখাইছি কি, শর্টকাটটা হচ্ছে যারটা বের করতে বলবে সে হবে উপরে, আর যার সাপেক্ষে বের করতে বলবে সে হবে নিচে, কিন্তু ওই পার্থক্যটা। আচ্ছা আশা করি বুঝে ফেলছো। আমরা এখন নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা গুড, তৌহিদুর রহমান, রিন্তি, তৌহিদুর রহমান, ঝুমুর। আচ্ছা তোমরা অনেকে বলছো যে বুঝতে পারছো। আচ্ছা গুড, আমি তাহলে এখন আরহেনিয়াসের তে চলে যাই। আরহেনিয়াস আমরা এখন শিখব। এইচএসসি 21 এর পোলাপাইন, এইচএসসি 21 22 এর পোলাপাইন, পরশু কিন্তু পরীক্ষা যদি টপ 10 এ থাকো তাহলে কিন্তু বেস টাইটেনিয়ামে 40% ছাড়ে ভর্তি দিতে পারবা, সুযোগটা পাবা 10 জন, ঠিক আছে। এইচএসসি 20 পরীক্ষা দিতে পারবা, কিন্তু তোমাদের টপ 10 এর চারটা প্রকাশ করব না, হ্যাঁ, টপ 10 চার শুধু 21 এবং 22 দের প্রকাশ করব, যারা বেস টাইটেনিয়ামে ভর্তির ক্ষেত্রে 40% ছাড় পাবা। আচ্ছা আমরা এখন চলে যাব আমাদের টপিক, সেকেন্ড টপিক। আমাদের সেকেন্ড টপিকের নাম কি, আরহেনিয়াস। আরহেনিয়াস উনি আসলে কি বলছে, উনি আসলে বলছে যে আমরা যে কে বিক্রিয়ার হার বলে থাকি যাকে, ওইটা আসলে কয়েকটা জিনিসের উপর সে ডিপেন্ডেন্ট। সে কি কি জিনিসের উপর ডিপেন্ডেন্ট, সে হইতাছে একটা কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্ট, যেটাকে আরহেনিয়াস কনস্ট্যান্ট বলা হয়। আরহেনিয়াস কনস্ট্যান্টটাকে আসলে বড় হাতে এ দ্বারা প্রকাশ করা হয়। তারপর এটা কি কিসের উপর ডিপেন্ডেন্ট, সক্রিয় শক্তির উপর ডিপেন্ডেন্ট। তোমাদেরকে এখন আগে বুঝাইতে হবে সক্রিয় শক্তিটা কি, কারণ আমি আরহেনিয়াসের সমীকরণ বুঝাবো, সক্রিয় শক্তি বুঝাবো না, তাইলে হবে না। আমি তোমাদেরকে একটা গ্রাফ যদি আগে দেখাই। আচ্ছা গ্রাফের আগে দিয়ে আগে আমি আমার মতো করে একটু বুঝাই, একটা বাচ্চাদের মতো করে বুঝাই। কোন একটা বিক্রিয়া তুমি হাইড্রোজেন আয়োডিন মিশাইলা, পরিমাণ মতো তুমি তাপমাত্রা দিলা, চাপ দিলা, বিক্রিয়া হবে এটা এক্সপেক্ট করা যাবে না। এটা কারণ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগে এবং নির্দিষ্ট পরিমাণ এনার্জি লাগে। হ্যাঁ, যেমন আমি মনে করো যে রেসলার রকের সাথে আমি মারামারি করব, এখন রককে হারাইতে গেলে বা রককে শোয়াইতে গেলে ওকে হচ্ছে মিনিমাম মনে করো যে 50,000 জুল, মানে আমার মনে করো মিনিমাম 50,000 জুল আমার শক্তি প্রদান করতে হয় রককে হারাইতে গেলে। এখন আমি যদি 40,000 জুলও শক্তি প্রয়োগ করি আমি রককে হারাইতে পারবো না। আমি যদি 50,000 অথবা তার চেয়ে বেশি শক্তি প্রয়োগ করি তাহলেই রককে হারানো সম্ভব, ঠিক আছে। তো তার মানে কি, যে কোনো কিছু একটা ঘটনা ঘটতে হলে একটা মিনিমাম এনার্জি প্রয়োজন, যেটা আমরা সবচেয়ে ভালো মতো শিখছি ফিজিক্স সেকেন্ড পার্টের 8ম অধ্যায়ে। আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা আমরা শিখছি সেখানে খুব সুন্দর মতো ব্যাখ্যাটা আছে আর কি। আচ্ছা একান্ত দেখলাম অনেকজনকে মেনশন করছে, গুড একান্ত। তোমরা যে যতজন পারো ফ্রেন্ডদেরকে মেনশন করো, এটা আসলে পুরোটা হচ্ছে বলতে পারো পুরো ফ্রি কাজ তো, বা সবের কাজও বলতে পারো। আমি যে তোমাদের পড়াচ্ছি এখানে তো আসলে তোমাদের লাভ হচ্ছে, তো এটার জন্য কোনো স্বার্থ নেই আর কি। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো,
ওই যে ফটোইলেকট্রিক ইফেক্ট আসলে কি, নির্দিষ্ট পরিমাণ কিছু ইলেকট্রন আছে, এখন এখানে যখন আলো পড়ে ওই আলোটা কিন্তু তুমি ফালাইলেই কিন্তু ইলেকট্রন ফ্লো হবে না। ইলেকট্রন ফ্লো হইতে হলে তোমরা জানো একটা মিনিমাম এনার্জি প্রয়োজন, যেটাকে আমরা আসলে কি বলে থাকি, ওই ফাই বলে থাকি। এখানে ফাইটা আসলে কি, যে আমাদের নিবৃত বিভব যেটা ক্রিয়েট হইতে হয়, নিবৃত বিভব বা ইভি, এটা যদি আমাদের ক্রিয়েট হইতে হয় আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি প্রয়োজন। ওই নির্দিষ্ট পরিমাণ এনার্জিটা হলো মিনিমাম এনার্জি, এত হইলে দেন ইলেকট্রনটা ফ্লো শুরু হবে। ইলেকট্রন ফ্লো শুরু হইলে আমরা একটা কারেন্ট পাবো, আর আমরা কারেন্ট পেলে আমরা ভোল্টেজ পাবো। সো আমরা তখন সেক্ষেত্রে বলে থাকি যে আমাদের এটা হইতেছে কি আপতিত শক্তি, যে আমরা যে আলোটা ফেলে সেটা কি h মিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, E = h মিউ। আমি এখন কিন্তু অষ্টম অধ্যায় পড়াচ্ছি ফিজিক্স সেকেন্ড পার্টে। তো এই ফাইটা আসলে কি, এই ফাইটা হচ্ছে কি h মিউ নট, E = h মিউ। হ্যাঁ, এইটা ছিল আমাদের সূচন কম্পাঙ্ক, এটা আমাদের কি ছিল, সূচন কম্পাঙ্ক। তো এইটাও একটা এনার্জি, এটা হচ্ছে মিনিমাম এনার্জি। ধরা যাক আমার কোনো একটা লোহার মধ্যে ইলেকট্রন ফ্লো হইতে হলে আমার মিনিমাম ধরা যাক 100 ইলেকট্রিক ভোল্ট লাগে। আমি কি করলাম, আমি 150 ইলেকট্রিক ভোল্ট প্রয়োগ করলাম, এই যে এখানে 150 দিলাম। তো 100 হইতাছে মিনিমাম লাগে, উত্তেজিত করতে মিনিমাম 150 লাগে, 100 লাগে। তো আমি তার ইলেকট্রনকে উত্তেজিত করে ফেলছি, তাহলে বাকি যে 50 রইলো ওই 50 দিয়ে ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি শুরু করবে। ব্যাপারটা হলো এরকম যে তোমার একটা ফ্রেন্ড আছে, তুমি মনে করো যে একটা তুমি তোমার ক্রাশ, তোমার একজনকে তোমার ভালো লাগছে, এখন তোমার ফ্রেন্ডকে বললা কি তুই আমার ক্রাশের সাথে আমার যোগাযোগ করাই দে, বা অমুক চিঠিটা আমার ক্রাশের কাছে দিয়ে আয়। এখন তোমার ফ্রেন্ড তো মাগনা মাগনা কাজ করবে না, সে বলবে, তার একটা চাহিদা থাকবে যে আমার ট্রিট দিতে হইব, তাইলে আমি কাজটা করব। এখন দেখা গেল তুমি আরে বলে যা তোরে সিঙ্গারা খাওয়াই দিব, ও বলবো না আমি সিঙ্গারা খাবো না। তার মানে কি, ওর একটা মিনিমাম, ওর একটা চাহিদা আছে যেটা পূরণ করতে হবে। পরবর্তীতে বললা যে বার্গার খাওয়াই দিব, না আমার বার্গার খেলে হবে না। পরে বললো আমার সেট মেনু দরকার। তার মানে তোমার ক্রাশের সাথে যোগাযোগ করতে হলে তোমাকে ওকে মিনিমাম ওকে বার্গার খাওয়াই, সেট মেনু খাওয়াইতে হবে। এখন তুমি ওকে সেট মেনু বদলে তুমি কি করলা, আরো বেশি জিনিস ওকে খাওয়াই না, ঠিক আছে, এখন সে তো আরো বেশি খুশি হয়ে যাবে। তাহলে ওকে জাস্ট কাজ করানোর জন্য তোমার সেট মেনু খাওয়াইতে হবে, তো এতটুকু তো তোমার মিনিমাম করতেই হবে। সো এতটুকু দিয়ে তো তুমি এক্সট্রা কাজ করতে পারবে না, মানে ক্রাশকে যদি তুমি সামনে আগাতে চাও তোমাকে কি করতে হবে, মিনিমাম এতটুকু তোমাকে কাজ করাই লাগবে। তো এক্সট্রা তুমি ওকে যত পরিমাণে আরো খাওয়াবা, তো তখন সেই ক্ষেত্রে কি হবে, সে আরো খুশি হয়ে আরো বেশি অ্যাপ্রোচ করবে। সো সেই ক্ষেত্রে তুমি যত বেশি তোমার ফ্রেন্ডকে ট্রিট দিতে পারবা, সে তত বেশি খুশি হয়ে তত বেশি অ্যাপ্রোচ করবে। তো এই ব্যাপারটা হলো, এই এক্সট্রা অ্যাপ্রোচটাই হচ্ছে তোমার কাজে লাগবে আর কি। এবং তুমি যদি তাকে যদি সেট মেনু যদি তুমি না সে যদি তুমি যদি রাজি না হও, যদি তুমি বার্গারের মধ্যে থেকে যাও, তখন কিন্তু সে কাজটাই করবে না। তখন সেই ক্ষেত্রে কি হবে না, আমাদের এই h মিউ এর কারণে ইভিটা আমাদের ক্রিয়েট হবে না। সো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি আমরা ইলেকট্রন ফ্লোটা হবে না। সেম ভাবে আমরা সক্রিয় শক্তি এইটাই বলতেছি, সক্রিয় শক্তি দিতেছে ওই তোমার ফ্রেন্ডের চাহিদাটার মতো, যে সে মিনিমাম একটা সেট মেনু চায়, যদি তুমি তাকে সেট মেনু খাওয়াও তাহলে সে বাকি কাজটা করবে। সক্রিয় শক্তিটা হচ্ছে এরকম, তুমি যদি একটা বিক্রিয়া ঘটাতে চাও, একটা মিনিমাম পরিমাণ এনার্জি দরকার, সেই এনার্জিটাকে আমরা EA দ্বারা প্রকাশ করে থাকি। EA মিনিমাম যে এনার্জিটা প্রয়োজন সেটাকে আমরা সক্রিয় শক্তি বলে থাকি, এটার নাম হচ্ছে EA, সক্রিয় শক্তি। আচ্ছা, তো এই সক্রিয় শক্তিটা আসলে কিভাবে রিলেটেড আমি একটু তোমাদের যদি দেখাই। তো বিজ্ঞানী আর্হেনিয়াস উনি কি বলছে, কিসের প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট, বিজ্ঞানী আর্হেনিয়াস কি বলছে, যে এটা কে, আমি যদি এক্স্যাক্টলি তোমাদের শিখাই, এটা পরে আসবে। উনি বলতেছে যে কে সমান সমান pz e টু দা পাওয়ার মাইনাস EA ডিভাইডেড বাই RT, যেখানে কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, এটা একটা রেট, পিটা হইতাছে কি স্ট্যাটিক ফ্যাক্টর, এটা, তারপর z মানে হচ্ছে গিয়ে সংঘর্ষ হার, আর এই বাকি কিন্তু বুঝাইলাম। ইয়ে হইতাছে কি আমাদের কি সক্রিয় শক্তি। আচ্ছা, এটা আমাদের হার ধ্রুবক। তো তোমাদের প্রশ্ন হলো ভাইয়া স্টেরিক রেটটা আসলে কি? স্টেরিক রেটটা হইতাছে যে
ওর বিন্যাস, তুমি যে যৌগটার বিক্রিয়াটা হবে তার বিন্যাসের উপর ডিপেন্ডেন্ট আর কি। তো তখন আমরা সেটাকে কি বলে থাকি, স্থানিক দিক বিন্যাস। তো তোমাদের বইটা নাই, তোমাদের বই এই কোশ্চেন নাই, এটা হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে আমি নিছি আর কি। তোমাদের বই খুব সম্ভবত এটা নাই, এভাবে নাই। কিভাবে আছে সেটা বলি। তোমাদের বই আছে হচ্ছে, এবং p টা একটা কনস্ট্যান্ট, z একটা কনস্ট্যান্ট, তো দুইটা কনস্ট্যান্ট গুণ করলে তো একটা কনস্ট্যান্টই হবে, ওইটাকে আমরা আরহেনিয়াস কনস্ট্যান্ট বলে থাকি। তাহলে আমরা বলতে পারি আমাদের হার ধ্রুবক সমান সমান আরহেনিয়াস কনস্ট্যান্ট ইনটু e টু দা পাওয়ার মাইনাস e ডিভাইডেড বাই RT। এটাই হচ্ছে আমাদের আরহেনিয়াস ইকুয়েশন, যেখানে e হচ্ছে সক্রিয়ণ শক্তি, r হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং t হচ্ছে আমাদের কেলভিনের টেম্পারেচার। এখন এটা নিয়ে আমরা একটুখানি কাজজাপ করব, এটা নিয়ে আমরা একটু নাড়াচাড়া করব এই সমীকরণটা নিয়ে। আমরা এখন উভয় পক্ষের লন নিয়ে আসব। যদি উভয় পক্ষে আমরা লন নিয়ে আসি তাহলে কি হয়, লন কে সমান সমান লন এ। খেয়াল করে দেখো মাঝখানে গুণ আছে, আমরা যদি গুণ থাকলে লনটা কি যোগ হয়ে যায়, গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তা আমরা সেটা কি লিখতে পারি, প্লাস লন, এই যে এটা আলাদা হয়ে গেল যোগ আকারে, এখানে গুণ আকারে আছে। তো তারপরে কি হবে, লন e টু দা পাওয়ার মাইনাস e a ডিভাইডেড বাই RT, এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। বা লন কে সমান সমান লন a, আমরা জানি লন এবং e একটা একটা উল্টা, সো তারা পরস্পর চলে যাবে আর কি, লন আর এবং e এটা চলে গিয়ে কি করবে, শুধু পাওয়ারটা থেকে যাবে, এই পাওয়ারটা থেকে যাবে। কেন চলে যাবে মনে জানো, লন e এর মান 1, এটা কেন চলে যাবে ব্যাখ্যাটা দিচ্ছি, এটা সামনে আসবে। মানে কি হবে, এই যে মাইনাস e a বাই RT লন e চলে যাবে বলতে কি, লন e এর মানটা হচ্ছে 1, এই জন্য আর কি। তাহলে লন কে সমান সমান লন a মাইনাস e a ডিভাইডেড বাই RT, এটা আমাদের একটা ইকুয়েশন। আমরা এখন এটা লগ দিয়ে চাইলে প্রকাশ করতে পারি। তোমরা জানো লন এবং লগ এর সম্পর্কটা কিরকম, লনের গ্রাফগুলো খাড়া নিচের দিকে হয় আর লগের গ্রাফটা একটু কম নিচের দিকে হয় আর কি। এটা লন লগের গ্রাফ না, মানে এটা সাপেক্ষে গ্রাফ, আমি বুঝাবো এই গ্রাফ যেটা বুঝাবো একটু পর। খেয়াল করো, আমরা যদি লগে কনভার্ট করি তখন কি হবে, লগ কে সমান সমান লগ a মাইনাস e a ডিভাইডেড বাই 2.303 RT। তোমাদের একটা প্রশ্ন, আপনি 2.303 কই থেকে পাইছেন, এটা হইতাছে লন থেকে লগে কনভার্ট করতে গেলে আমরা জানি যখন আমরা লন থেকে লগে কনভার্ট করি তখন ভাগ আকারে 2.303 থাকে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এটাকে কি করব, আমরা এইটাকে গ্রাফে প্লট করব। তো আমরা যদি গ্রাফে প্লট করতে চাই, x অক্ষ বরাবর আমরা রাখবো 1/t, এখানে t টাকে আমি আলাদা করে ফেলতে পারি, এই যে 1/t এটাকে আমি x অক্ষ বরাবর রাখবো। তাহলে এটাকে আমি লিখতে পারি x, এবং x এর সাথে যে পার্টটুকু গুণ আকারে আছে এটাকে আমি ঢাল বলতেছি, ঢাল। এটা হবে দিয়ে আমাদের ঢাল n, এটা আমাদের ঢাল n, আর এখানে প্লাস log a, তো এটাকে আমি নাম দিলাম c। তাহলে আমরা log কে y অক্ষ বরাবর আমরা y কে প্লট করব, তাহলে আমরা একটা সরলরেখা সমীকরণ পেয়ে গেলাম। তোমাদের রাকিব ভাইয়া খুব ভালো মতো পড়াইছে সরলরেখা, যে y কি হলো, n এর সাথে x গুণ আকারে আছে এবং সামনে একটা, এখানে কি, এখানে একটা প্লাস না, মাইনাসের আগে তো একটা প্লাস। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের সমীকরণ কি হবে, y mx c, এবং y mx c এর গ্রাফটা তোমরা সবাই জানো, এটা জাস্ট একটা স্ট্রেট লাইন হয়, কিন্তু একটা কাহিনী আছে। কাহিনীটা হলো এখানে একটা নেগেটিভ, সো স্ট্রেটটা এরকম না হয় এরকম হবে। তোমরা জানো সরলরেখার ক্ষেত্রে যদি ঢাল যদি পজিটিভ হয় এটা উপরের দিকে চলে যায়, আর নেগেটিভ হলে সেটা নিচের দিকে চলে যায়। সো তাহলে আমরা যদি এটা গ্রাফটা প্লট করি, আমাদের গ্রাফটা দেখতে কিরকম হবে, আমাদের গ্রাফটা দেখতে হবে এরকম, যে x অক্ষ বরাবর আমি 1/t কে প্লট করতেছি, হ্যাঁ, x অক্ষ বরাবর 1/t, বা এখানে t ইনভার্স লিখতে পারো, এবং y অক্ষ বরাবর আমি log k কে প্লট করতেছি, log k, এবং এটা তো একটা c মানে কি, এটা একটা কনস্ট্যান্ট যেটা y অক্ষকে টাচ করে আর কি, হ্যাঁ, যে এরকম করে যে আসবে, আর এইটা আমাদের সেই ঢালটা, হ্যাঁ। তাহলে এটা যেহেতু নিচের দিকে নামতেছে, আমরা এখানে যে কোনো দুটো পয়েন্ট ধরতে পারি, ওই দুটো পয়েন্টে আমরা ঢালটা নির্ণয় করে ফেলতে পারি। ঢাল কিভাবে নির্ণয় করে তোমরা জানো, যে ঢাল সমান সমান উপরে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, আর নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তো এই যে আমি দুটো বিন্দু যদি নেই, এই বিন্দুতে একটা ভুজ থাকবে, কোটি থাকবে, মনে করো x1 y1, এখানে থাকবে x2 y2, তাহলে আমাদের ঢালটা কত হবে, y2 y1, ভুজ কত হবে, x2 x1, এই হবে আমাদের ঢাল। তো তোমাদের পরীক্ষা হলে আসতে পারে যে কোনো একটি বিক্রিয়া, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, ডিউ স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন লিখে দিচ্ছি, একটু পরে লিখে দিচ্ছি, তাহলে এটাই হবে আমাদের চিত্রটা, ঠিক আছে। আমি এখন প্রশ্ন আকারে লিখে দেই। প্রশ্নটা হচ্ছে কোন বিক্রিয়া, এই যে এই একটা গ্রাফ এঁকে দিবে, এঁকে দিয়ে বলবে কি, এই গ্রাফের ঢালটা তোমাকে দিয়ে দিল, ধরো
কত দিবে একটা মান দিয়ে দিল সেই মানটা মনে করো x x হলে তোমাকে বললো কি EA কত এটা হলো আমাদের প্রশ্ন ঠিক আছে মনে করো DU রিটার্নে আসলো এরকম একটা প্রশ্ন ধরো DU রিটার্নে আসলো ঠিক আছে তো আমরা এটা কিভাবে সলভ করব তো আমরা জানি আসলে ঢালের ইকুয়েশন কি -EA/RT 2.303 যেহেতু এটা লগে দিছে স্যারে যদি গ্রাফটা যদি লনে দেয় তখন কি হবে এটা কত হবে -2.303 Rx তো চলো আমরা শুরু করি ক্রমবিক্রিয়া তো আগে তোমাদের বেসিক যে জিনিসটা বলবো ক্রমবিক্রিয়াটা আসলে কি তো আমরা প্রথমে শিখব হচ্ছে ক্রমবিক্রিয়া তোমাদের বই কয় প্রকার আছে সেইটা তোমাদের বই টোটাল 3 প্রকার আছে একটা হচ্ছে শূন্য ক্রম একটা হচ্ছে প্রথম ক্রম এবং আরেকটা হচ্ছে দ্বিতীয় ক্রম এই হচ্ছে তোমাদের ক্রমবিক্রিয়া এই টোটাল 3টা আছে এগুলো আগে ছিল না আমাদের সময়টা ছিল না আমরা হচ্ছে এক্সট্রা পড়ছিলাম আর কি পুরান বই থেকে পড়ছি আমাদের সিলেবাসে ক্রম ছিল না ঠিক আছে বাট তোমাদের সিলেবাসে আছে হ্যাঁ ক্রমবিক্রিয়া এগুলো আছে এগুলো আগেও ছিল না কি কয়েক বছর আগে ক্রমবিক্রিয়া এগুলো ছিল না সিলেবাসে এখন যুক্ত করা হয়েছে আগে ছিল অনেক পুরান সময় ছিল এখন নতুন আবার অ্যাড করা হয়েছে তো চলো আমরা শুরু করি শূন্য ক্রম তো নাম শুনে বুঝতে পারতেছো নিশ্চয়ই এখানে কোনো কিছুর ভ্যালুটা 0 হবে এখন কার ভ্যালুটা 0 হবে সেটা আমরা একটু দেখব যখন বিক্রিয়কের যে ঘনমাত্রার পরিবর্তন ও যদি বিক্রিয়কের ঘনমাত্রার পাওয়ার যদি 0 হয় তখন সেটাকে আমরা শূন্য ক্রম বলে থাকি বা আমরা ক্রমর ইকুয়েশনটাকে লিখি ক্রমর ইকুয়েশনটা হচ্ছে dc/dt proportional to k c to the power n এটা হচ্ছে আমাদের ক্রমর ইকুয়েশন যদি শূন্য ক্রম বলে দেয় n এর মান 0 বসাবা যদি প্রথম ক্রমে বলে দেয় n এর মান 1 বসাবা যদি দ্বিতীয় ক্রম বলে দেয় n এর মান 2 বসাবা আমি তোমাদের প্রথমে শিখাচ্ছি শূন্য ক্রম তো শূন্য ক্রম মানে কি n এর মান দেখো আমি 0 বসাইছি তো n এর মান যদি 0 বসাই তাহলে আমরা এখানে বলতে পারি dc/dt proportional to k এখন k মানে তো একটা কনস্ট্যান্ট তো এটা কনস্ট্যান্টের আবার প্রপোর্শনাল হয় কিভাবে তাই না সো আমাদের আসলে বলতে পারতেছি সংজ্ঞাটা যদি আমি লিখি শূন্য ক্রমের সংজ্ঞাটা তাহলে কি রকম হবে যে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন যে বিক্রিয়ায় এগুলো সংজ্ঞা শিখতে হবে অত বেসিক গুলো বুঝবা না যে বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন মানে কি dc/dt ঘনমাত্রার পরিবর্তনটা কি আমাদের আদি ঘনমাত্রার উপর ডিপেন্ডেন্ট না খেয়াল করে দেখো এটা সিটা কি আদি ঘনমাত্রা হ্যাঁ এটার উপর ডিপেন্ডেন্ট না কেন ডিপেন্ডেন্ট না পাওয়ার তো 0 তো পাওয়ার 0 হয়ে যাবে মানে কি 1 হয়ে যাবে গুণ 1 তো এই যে k এর সাথে গুণ 1 অর্থাৎ আমাদের তো এখন কনসেন্ট্রেশন এখানে সিটা হচ্ছে ঘনমাত্রা আর কি ঠিক আছে আর এটা হচ্ছে এখানে ঘনমাত্রার পরিবর্তন দুটো তো আলাদা জিনিস dc/dt হলো ঘনমাত্রার পরিবর্তন আর c হচ্ছে শুধু ঘনমাত্রা তো আমরা এখানে কি বলতে পারি যে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনের হার বিদ্যমান ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় তাকে শূন্য ক্রম বিক্রিয়া বলে ঠিক আছে এই হচ্ছে আমাদের সংজ্ঞা ভালো মতো দেখে নাও আমি এখন তোমাদেরকে উদ্ভাসের এই যে এটা হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক হতে কিছু ইকুয়েশন লিখে দিব যেগুলো বইয়ে নাই তোমরা এগুলো তুলে ফেলবা উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে কিছু বিক্রিয়া লিখে দিব যেগুলো বইয়ে নাই সংজ্ঞাটা লিখে রাখো তো আমি এখন তোমাদেরকে শূন্য ক্রমের কিছু বিক্রিয়া লিখে দিব শূন্য ক্রম এগুলো বই পাবা না একটা দুটো থাকতে পারে সব পাবা না এক নাম্বার হচ্ছে গরম টাংস্টেন তারে অ্যামোনিয়া গ্যাসের বিয়োজন
তারে অ্যামোনিয়া গ্যাসের বিয়োজন। তো এটা আমরা যদি বিক্রিয়াটা লিখি, এটা তোমরা সবাই পারো, জাস্ট অ্যামোনিয়াকে ভাঙবা আর কি, হ্যাঁ, ওখানে টাংস্টেন থাকবে। তারপরে 2 নাম্বারটা কি, গরম গোল্ড এর তারে কি থাকবে, হাইড্রোজেন আয়োডাইড গ্যাসের বিয়োজন। এটা তোমরা পারো, যে H2 2Hi থেকে ভাঙা H2 + I2 হয় ওই বিক্রিয়াটা, হাইড্রোজেন আয়োডাইড এর বিয়োজন। এগুলো কি শূন্য ক্রম, এগুলো কেন বলা হয়, এগুলা বিক্রিয়া যে কমে যায় সেটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ডেন্ট না, এটা আর কি। 3 নাম্বার হলো, একজন এগুলো মুখস্থ রাখা, কোন কোন বিক্রিয়া শূন্য ক্রম, এটা মুখস্থ রাখতে হবে, বিক্রিয়া দেখা চেনার কোনো উপায় নেই। সূর্যালোকে কার কার বিক্রিয়া, ওই হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া, যে HCl উৎপন্ন হয়, এটাও একটা শূন্যক্রম বিক্রিয়া। শেষ, শূন্যক্রম বিক্রিয়া তোমাদের এখানে আর কিছু নাই, শূন্যক্রম বিক্রিয়ায় তোমাদের এখানে আর কিছু নাই। তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করো। মানে এটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ডেন্ট, মানে বুঝতে পারতেছো, মানে হইতেছে কি তোমার এই যে তোমার দেখো, মানে সামনে যে পাওয়ারের সাথে রিলেশনটা নাই, কিরকম, তুমি ঘনমাত্রা বেশি নাও, ইনিশিয়ালি বেশি নাও বা কম নাও, সেটার উপর ডিপেন্ডেন্ট না। এমন নরমালি তো বিক্রিয়ক আস্তে আস্তে ঘনমাত্রা কমে, এটা তো নরমালি জানো। এই গ্রাফটা তো ফলো করবে, এটা তো নরমাল গ্রাফ, কি ওই বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। হ্যাঁ, আমি বলতেছি যে সে এই যে বিদ্যমান ঘনমাত্রার উপর ডিপেন্ডেন্ট না, সে বিদ্যমান ঘনমাত্রার উপর ডিপেন্ডেন্ট না, এইটা আমি বলতে চাচ্ছিলাম আর কি। মানে যতটুকু, এটা সবচেয়ে ভালো মতো বুঝতে পারবো যদি তোমাদেরকে অর্ধায়ু টপিকটা পড়ায়। তোমরা একটুখানি ধৈর্য ধরো, আমি প্রথম ক্রমটা বুঝাইলেই তোমরা শূন্য ক্রমটা বুঝাই ফেলবা। আমি প্রথম ক্রমটা বুঝাই, তারপর দেখো অটোমেটিক শূন্য ক্রমটা বুঝে ফেলতেছো। এটা কারণ হলো প্রথম ক্রমে যে অর্ধায়ু টপিকটা আছে সেটা আগে তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমার এখানে কিছু করার নাই, শূন্য ক্রমে এখানে আর কিছু বোঝানোর নাই, আমরা প্রথম ক্রমে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথম ক্রমটা আসলে কি বলো দেখি। প্রথম ক্রমটা হবে যে আমাদের যে বিদ্যমান যে ঘনমাত্রাটা সেটার উপর ডিপেন্ডেন্ট হবে, এই dc dt proportional to kc to the power 1, তার মানে আমাদের কি বিদ্যমান ঘনমাত্রার উপর সে ডিপেন্ডেন্ট। আচ্ছা, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখন কোথায় চলে যাব জানো, আমি এখন তোমাদেরকে পড়াবো ফিজিক্স নবম অধ্যায়, ফিজিক্স সেকেন্ড পার্টের নবম অধ্যায় আমি এখন কিছুটা পড়াবো, ঠিক আছে। ফিজিক্স সেকেন্ড পার্টের 9 চ্যাপ্টার অর্ধায়ু যে টপিকটা আছে, মানে তেজস্ক্রিয়তা টপিক পুরোটা এখন পড়াবো। তেজস্ক্রিয়তা, এক ঢিলে দুই পাখি হবে এখন তোমাদের এখন এক ঢিলে দুই পাখি হবে, রেডি। তো আমরা জানি সাধারণত যে সকল পদার্থসমূহের পারমাণবিক সংখ্যা 82 উপরে, তোমরা জানো সেগুলো কি হয় অটোমেটিক, এটা ধরে নাও একটা রেডিয়াম, এখান থেকে আলফা বিটা গামা রে অটোমেটিক নির্গত হয়। আমি যদি এই কলমটা রেখে দিই এবং যদি কোনো ধরনের ঘূর্ণিঝড় না হয়, যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয়, যদি এখানে কোনো বিষ ঢেলে না দেওয়া হয়, এই কলমটা আজীবন এরকমই থাকবে। আমি এটা বললাম, যদি রিয়েল লাইফে পসিবল না, একটা না একটা প্রবলেম হবে ওর উপর, যদি সম্ভব হয় আর কি। কিন্তু ও যদি একটা তেজস্ক্রিয় পদার্থ হয়, ও অটোমেটিক নষ্ট হতে থাকবে। অটোমেটিক নষ্ট হয় সেই সকল পদার্থ হতে যাদের থেকে আলফা বিটা গামা এই রশ্মিগুলো নির্গত অটোমেটিক, এটার জন্য তোমার কোনো এক্সটার্নাল ফোর্সের প্রয়োজন নেই। আমি যদি এই কলমটা নষ্ট করতে চাই, আমাকে এক্সটার্নাল ফোর্স দিতে হবে, এটা অটোমেটিক নষ্ট হবে না। নষ্ট মানে কালি বেরোর কথা বলতেছি না, ভেঙে টেঙে যাওয়া আর কি, ভাব নাই হয়ে যাওয়া। তো আমাদের তেজস্ক্রিয় পদার্থগুলো অটোমেটিক নাই হয়ে যায়। তো অটোমেটিক নাই হয়ে যায়, এটার মিনিংটা কি, সে ইনিশিয়ালি মনে করো ওর পরমাণু সংখ্যা হচ্ছে n নট, ধরে নিলাম n নটের মান 1 কোটি, ধরে নাও এইটা একটা তেজস্ক্রিয় পদার্থ, এখানে পরমাণু আছে 1 কোটিটা। এখন এই 1 কোটি পরমাণু তো 1 কোটি থাকবে না, এটা আস্তে আস্তে কমতে থাকবে। তো ধরে নিলাম এখন এটা ভাঙা শুরু হলো, আজ থেকে 1 বছর পর আমি দেখলাম
এইখানে পরমাণু আছে 1 লক্ষটা। কয়টা? 1 লক্ষটা। তাহলে আমরা বলতে পারি আমাদের অবশিষ্ট পরমাণু, সেটা আমি নাম দিতেছি n। এটা কি? প্রারম্ভিক পরমাণু সংখ্যা। তোমরা বলতে পারতেছো ফিজিক্স এটা কেন পড়াচ্ছে? কারণ আমাদের প্রথম ক্রম বিক্রিয়া পুরাটাই তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা যে টপিকগুলো আছে পুরাটাই এটা। আমি এটার পরে এখানে ব্যাক করব আর কি। আমি ফালফা পড়াচ্ছি না, ফিজিক্স এখন আমার পড়ার কথা না। আচ্ছা, তো এটা কি হবে? প্রারম্ভিক মোল। আর এটা কি হবে? মোল বলতেছি কেন? পরমাণু সংখ্যা, প্রারম্ভিক পরমাণু সংখ্যা। আর এটা কি হবে? অবশিষ্ট পরমাণু সংখ্যা। ঠিক আছে? এবং তোমরা জানো এই ইকুয়েশনটা কি e টু দা পাওয়ার মাইনাস অফ ল্যামডা টি। এটা যারা পড়ছো নবম অধ্যায়ে তারা এটা জানো। আর যারা পড়ো না এইচএসসি 22, আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি এই ইকুয়েশন কই থেকে আসছে। এখন যে কথাগুলো বলবো এটা বেসিক্যালি এইচএসসি 21 22 এর জন্য। তো বিজ্ঞানী যে সূত্রটা দিয়েছে সেটা কি? সূত্রটা হইতেছে কি তোমার ভাঙনের হার। ভাঙনের হার কিসের সমানুপাতিক জানো? অবশিষ্ট যে পরমাণু আছে সেইটার সমানুপাতিক। এখন কোনো কিছু ভেঙে যাওয়া মানে কি? সেটা পরিমাণ কমে যাওয়া। আমি একটু আগে দেখছিলাম যে বিক্রিয়কের ঘনমাত্রা কমে যায়, এর জন্য মাইনাস হচ্ছে। এখানেও কি হবে? মাইনাস হবে। কোনো কিছু ভেঙে গেলে কি হয়? মাইনাস হয়। তাহলে আমরা লিখতে পারি মাইনাস dn dt কার সমানুপাতিক? অবশিষ্ট পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তার মানে কি হবে? প্রপোর্শনাল টু n। আমরা জানি প্রপোর্শনাল চিহ্ন উঠে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। এই কনস্ট্যান্টের নাম হচ্ছে ল্যামডা। এই যে এটাকে বলা হয় অবক্ষয় ধ্রুবক। তাহলে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম মাইনাস dn dt সমান কি হবে? ল্যামডা n। এটাকে বলা হয় অবক্ষয় ধ্রুবক। আর এটা কোনটা? এই যে এটা অবশিষ্ট পরমাণুর সংখ্যা। আমরা পরবর্তীতে যে কাজটা করব, উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেট করব। কিভাবে ইন্টিগ্রেট করব? n টাকে এই পাশে এনে, তাহলে কি হবে? মাইনাস dn সমান ল্যামডা t। ঠিক আছে? পরবর্তীতে এটা আমরা ইন্টিগ্রেট করলে এই ইকুয়েশনটা এসে পড়ে। আশা করি ইন্টিগ্রেশনটা তোমাদের এখন দেখানোর প্রয়োজন নেই, আমি বেশি দূরে চলে যাচ্ছি আর কি, কেমিস্ট্রি থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আশা করি তোমাদের বেসিকটা বুঝতে পারছি। এই ইকুয়েশনটাকে জাস্ট আমরা নরমালি ইন্টিগ্রেট করলে আমাদের এই ইকুয়েশনটা এসে পড়বে। আচ্ছা, তো তাহলে এবার চেহারা এটার সাথে এটার চেহারা মিলাও। আচ্ছা, এখানে একটা মাইনাস হবে, মাইনাসটা আমি দিতে ভুলে গেছিলাম। এখানে একটা মাইনাস হবে। আগে শূন্যক্রমের দিকটা দেখো তো মাইনাস দিছি কিনা। ওইখানে যদি দিয়ে নাও, ঠিক আছে? মানে সূত্রটাই হবে এরকম মাইনাস ডিসি ডিটি প্রপোর্শনাল টু কেসি টু দা পাওয়ার n। এখানে একটা মাইনাস দিয়ে দাও, আমি দিছি কিনা আমার মনে আসতেছে না। একটা মাইনাস দিয়ে নাও। তাহলে খেয়াল করো তো এইটার সাথে এটা মিলে যাচ্ছে না? অবশ্যই মিলে যাচ্ছে। আমি শেষ করে নিই। তাহলে আমাদের ইকুয়েশন কয়টা লাগবে? এই ইকুয়েশনটা আমাদের লাগবে। এইখান থেকে আমরা এখন অর্ধায়ু প্রমাণটা করব। অর্ধায়ু প্রমাণটা নেওয়ার আগে আমি তোমাদের কমেন্ট চেক করি তোমরা এতটুকু বুঝছো কিনা। কমেন্টে বলো এতটুকু বুঝছো কিনা। আচ্ছা, সুমাইয়া বলছে ভাইয়া আমি আজকে ক্লাসে নতুন, আগের ক্লাসগুলো কোথায় পাবো? তুমি এই গ্রুপটা একটুখানি ঘাটো, গ্রুপে প্রথম যে পোস্টটা পাবো ওইটাই, অথবা আমাকে ইনবক্সে নক দিও, আমি দিয়ে দিব। তারপরে আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আমি পাচ্ছি না। আচ্ছা, তোমরা অনেকে তাহলে বুঝে ফেলছো, সো আমি সামনে আগাতে পারি। আমি তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখাবো যে এখানে আসলে কি ঘটনা ঘটতেছে। আমি তোমাদের দেখাতে চাচ্ছিলাম যে আমাদের অবশিষ্ট পরমাণু সংখ্যা হচ্ছে n, আমাদের আদি পরমাণু সংখ্যা হচ্ছে n নট, এবং বাকি অংশটা কোনটা? e টু দ্য পাওয়ার মাইনাস অফ ল্যামডা t। এটা হচ্ছে আমাদের বাকি অংশটুকু। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? n ভাগ n নট সমান সমান e টু দ্য পাওয়ার মাইনাস অফ ল্যামডা t। এটা আমরা লিখতে পারি। এই n মানে কি আর n নট মানে কি মনে থাকবে তো? যে ওই যে একটা एग्जांपल দিলাম, আমি আজকে হিসাব করলাম এখানে 1 কোটিটা পরমাণু আছে, আজ থেকে 1 বছর পর দেখলাম 1 লক্ষটা পরমাণু। তাহলে t এর মান হবে 1 বছর, n নট এর মান হবে 1 কোটি, আর n এর মান হবে 1 লক্ষ। আশা করি বুঝতে পারছো। আমি যে সময়ে মাপবো বা t এর মান যত হবে তখন অক্ষত যতগুলো পরমাণু আছে সেটাই হলো আমাদের n।
আর n নট হচ্ছে আমি যখন মাপা শুরু করলাম তখন যতগুলো পরমাণু আছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এখন কি করব, আমরা এখান থেকে টিটা বের করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা যদি টিটা বের করতে চাই আমাদের লন আনতে হবে, উপপক্ষে লন আনতে হবে, কারণ টা সরাইতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, লন n বাই n নট সমান সমান কি হবে মাইনাস অফ ল্যামডা টি, বা আমরা এখান থেকে চাইলে টিটা বের করে ফেলতে পারবো। যেহেতু মাইনাস আছে মাইনাসটা ওই পাশে নিয়ে যাই, তো মাইনাস ওই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস 1 হয়ে যাচ্ছে, এবং আমরা জানি লন এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে মাইনাস থাকলে সে উল্টায় ফেলে, লন এর ভিতরে যেটা থাকে সেটা উল্টায় যায়। তাহলে কি হবে লন n নট ডিভাইডেড বাই n সমান সমান ল্যামডা টি, এটা আসবে। ঠিক আছে, আমরা এখান থেকে ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি 1/t, এটা ওই পাশে নিয়ে যাও 1/t ln n নট ডিভাইডেড বাই n, এই সেই ইকুয়েশন যেটা আমি তোমাদের বক্স করতে যাচ্ছি। এটা গেল পুরো ফিজিক্স সেকেন্ড পার্টে। এখন আমরা কেমিস্ট্রিতে ব্যাক করি। কেমিস্ট্রিতে আমি তোমাদের এই অনুযায়ী আমি এখন পুরো ব্যাখ্যাটা দেব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু আগে যে ইকুয়েশনটা শিখছি যে মাইনাস অফ ডিসি ডিটি সমান সমান কি ছিল, এই প্রপোর্শনাল ছিল, তো ওই যে কে সি টু দ্য পাওয়ার 1, তো প্রপোর্শনাল উঠাই ফেলে একটা কনস্ট্যান্ট আসে, আবার কেও একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট গুণ করলে তো কনস্ট্যান্টই হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম মাইনাস কেসি ডিটি সমান সমান এই প্রপোর্শন উঠাই ফেলে একটা কনস্ট্যান্ট আসবে, আবার এখানে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট গুণ করলে তো কনস্ট্যান্টই থাকে। তাহলে আমি কি লিখলাম, ঠিক আছে, সি টু দ্য পাওয়ার 1। খেয়াল করে দেখুন এই ইকুয়েশন আর আমাদের ওই ইকুয়েশন পুরোপুরি মিলে গেল না। আমি ফার্স্টে কি এখানে একটা ইকুয়েশন লিখে দিয়েছিলাম না, মাইনাস dn dt সমান সমান ল্যামডা n, এটা লিখে দিই, দেখো পুরো কপি পেস্ট, পুরো কপি পেস্ট, খালি এখানে n লিখছি আর এখানে c লিখছি, কপি পেস্ট। তাইলে আমি যদি ওইটাও এটা যে ইন্টিগ্রেশন করতে বললাম না, যেটা ইন্টিগ্রেট করলে এই সূত্রটা আইসা করবে, তাহলে এইটাও তো সেম কথা আমরা বলতে পারি, এটাকে ইন্টিগ্রেট করে টোরে আমরা এই সূত্রটা আনতে ফেলতে পারবো। শুধু পার্থক্য কি হবে, এইখানে আমি নাম দিছি ল্যামডা, ওইখানে নাম দিছি কে, তাহলে এই সূত্রটা আমাদের কি হয়ে যাবে, ল্যামডার জায়গায় কি হবে, কে হবে, তারপর 1/t, এখানেও t ওইখানেও t, তাহলে 1/t থাকবে, তারপর ln ln থাকবে, আর এখানে n নট মানে হইতাছে কি আদি পরমাণুর সংখ্যা। আর কেমিস্ট্রির ক্ষেত্রে তো কোনো পরমাণু টরমাণু দিয়ে আমরা ব্যাখ্যা দিচ্ছি না, আমরা দিচ্ছি ঘনমাত্রা দিয়ে। তো আমরা তাহলে আদিটাকে এখানে লেখানো, আদি ঘনমাত্রা, এটাকে আমরা ধরে নিলাম a, আদি ঘনমাত্রা কতটুকু a, তাহলে ওইখানে ছিল n নট, তাহলে এখানে কি হবে, উপরে কি হবে a। এরপর নিচে আসো, এখানে n মানে কি অবশিষ্ট না। এখন খেয়াল করে দেখো তোমার ছিল 1 কোটি হয়ে গেছে 1 লক্ষ, তাহলে তোমার কমে গেল যে 9 লক্ষ, ওইটা কি যতটুকু কমে গিয়েছে বা যতটুকু ভেঙেছে। আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে লিখব যে যতটুকু হইতাছে কি হইছে, বিয়োজন হইছে, হ্যাঁ বিয়োজন হইছে কতটুকু, আমরা ধরে নিলাম x। এটা মানে কি আগে মনে করেছিল 1 কোটি, দেখতে পাচ্ছ তো, আগে ছিল মনে করো 1 কোটি, ওই যে এটার সাথে মিলাচ্ছি আর কি, 1 কোটি এখন হয়ে গেল 1 লক্ষ। তাহলে বিয়োজন মানে কি x মানে হলো 9 লক্ষটা, যতটুকু চলে গেছে, তাহলে আমার অবশিষ্ট কতটুকু a মাইনাস x, বুঝছো, এখানে x এর মান হচ্ছে 9 লক্ষ, ওই যে ওখানে যেমন 9 লক্ষ লিখছি। সহজ বাংলা ভাষায় বলি, আমার বাবা আমাকে 100 টাকা দিছিল, সেটা হচ্ছে a এর মান, আমি এখান থেকে 90 টাকা খরচ করে ফেললাম, এটা হচ্ছে x এর মান, তাহলে আমার কাছে অবশিষ্ট হলো 10 টাকা। তাহলে এই 10 টাকা আমি কেমনে বের করব, a - x, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব, a - x। এই সেই সূত্রটা, যে সূত্রটা আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলতেছি। ঠিক আছে, এইটাই হলো আমাদের প্রথম ক্রমের ইকুয়েশন। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা আমাদের প্রথম ক্রমের ইকুয়েশনটা। তো এরপর আমরা যখন দ্বিতীয় ক্রমেতে যাব, মানে এত প্রমাণ তো পরীক্ষা আসবে না, প্রমাণ করুন আমি এতক্ষণ যা যা দেখাইলাম কোনো প্রমাণই পরীক্ষা আসবে না। তাহলে পরীক্ষা আসবেটা কি, পরীক্ষা আসবে এই ইকুয়েশন দিয়ে অঙ্ক আসবে। যেমন তোমাদের একটা অঙ্ক আমি করে দেখাই। প্রশ্ন হচ্ছে যে 1 মিনিট, তোমার যে কোনো একটা বিক্রিয়ার কথা বলে দিল, কোন বিক্রিয়ায় আদি ঘনমাত্রা তোমরা বলে দিলে যে 2 মোলার, হ্যাঁ, তারপরে বলবো যে 20 সেকেন্ড পরে এর 1 মোলার বিয়োজিত হলে
k ইকুয়াল টু কত, তোমরা সাপোজ এই প্রশ্নটা দিয়ে দিল, ঠিক আছে, অথবা একটু কম দিয়ে দিই, এত তাড়াতাড়ি হওয়ার কথা না, 20 সেকেন্ডে তো 1 মোলার হয়ে যাওয়ার কথা না, আর কম দিয়ে দিলাম 0.5 মিটার মোলার সাপোজ বিয়ে দিতে হলো, তোমাকে k এর মান চাইছি, এই সূত্রটা বসাই দাও, k সমান 1 বাই t এর মান কত 20 ln এর মান কত 2 a - x, তাহলে 2 - x এর মান কত 0.5, তাহলে আমাদের आंसर কত হবে 1/20 ln 2/1.5। এখন ডিউ তে যদি আসে এখানে आंसर লিখে দিবা, কারণ আচ্ছা এখন ঠিক আছে কিনা, ইন্টারাপ্ট হয়ে গেছিল, এখন ঠিক আছে কিনা কমেন্ট করো, এখন ঠিক আছে কিনা কমেন্ট করো। আচ্ছা ইশিকা বলছে ঠিক আছে, তারপর সামান্তা বলছে ঠিক আছে। আচ্ছা আমার সাথে এখন 15 জন যুক্ত আছো, গুড, তোমরা এখন বলতাছো যে ঠিক আছে। আচ্ছা দিশা ফারিয়া বলছে ঠিক আছে, সামান্তা বলছে ঠিক আছে। আচ্ছা আমি ছিলাম হচ্ছে টি হাফ অর্ধায়ুতে ছিলাম, আমি আবার প্রথম থেকে বোঝাচ্ছি, যেহেতু তোমরা কিছু অংশ মিস করে ফেলছো, সো আমি আবার বোঝাচ্ছি, খেয়াল করে দেখো। আমি এখন এই ইকুয়েশনের একটা ব্যাখ্যা দিব, অর্ধায়ুর ব্যাখ্যা আমরা দিব গ্রাফের মাধ্যমে। তো আমার টি দরকার, আমি টিটা এই পাশে না কে এই পাশে না টি ইকুয়েশন লিখলাম। এ মানে কি আদি ঘনমাত্রা আগে যা ছিল, আর x মানে কি যতটুকু সে ভেঙে গেছে। তো অর্ধায়ুর সময় কি লিখছি, অর্ধেক ভাঙতে প্রয়োজনীয় সময়। এখন তার মানে কি x এর মান কত a/2 হবে না, আগে ছিল a ভাঙা যাবে অর্ধেক, তার মানে x এর মান a/2, তাহলে x এর মান a/2 আমরা বসাই দিব, বসাই দিয়ে দেখব t এর মান কত আসে। t এর নিচে হাফ লিখছি, এটার কারণটা কি, অর্ধায়ু, অর্ধায়ুকে সন্ধি বিচ্ছেদ করো, অর্ধ যোগ আয়ু, অর্থাৎ ধরে নাও আমার কাছে যে বস্তুটা আছে এখানে 1 কোটিটা পরমাণু আছে, এটা অর্ধেক হলো কত 50 লক্ষ না, তাহলে 50 লক্ষ পরমাণু ভাঙতে যত টাইম লাগে সেইটাই তার টি হাফ, ঠিক আছে। ওকে তোমরা সবাই বলছো অল ওকে, 15 জন যুক্ত আছো। সো আমরা টি হাফ এর মান কেমনে বের করব, খুবই সিম্পল, x এর মান কি বসাবো a/2 বসাবো, x এর মান a/2 বসাবো। তো চলো আমরা x এর মান a/2 বসাই, তখন এই যে টি হাফ সমান কত হয় 1/k ln a থেকে যাবে লেখানো x a/2 হলে, তাহলে কত হবে a - a/2 বা t হাফ সমান 1/k ln, এখানে a আর এখানে a থেকে a/2 বিয়োগ করলে a/2 ই তো হয়, তাহলে উপরে হবে a নিচে হবে a/2, তো আমরা যদি কাটাকাটি করি 2 টা উপরে চলে যাবে, তখন হবে t হাফ সমান 1/k ln 2, ঠিক আছে। তো তোমরা না পড়ছিলা ফিজিক্সেরা পড়ছো, এইচএসসি 21 বা 20 তোমরা পড়ছো, 22টা এখন পড়ো নাই, এখন আমি পড়াবো। তোমরা একটা ইকুয়েশনটা শিখছো যে t হাফ ফিজিক্স বই 1/ln 2/λ, এই সূত্রটা শিখছো। দেখো এটার সাথে এটা পুরো মিলে গেল, আমরা ফিজিক্সে ল্যামডা লিখি, কেমিস্ট্রিতে এটাকে কে লিখি, এই যে ln 2 মিলে গেল। তাহলে আমরা এখন যে একটা গ্রাফ আঁকবো, ওই গ্রাফটাতে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম যে t হাফ এর ভ্যালু কত 1/k ln 2, আশা করি বুঝতে পারছো। এখন যদি আরো অর্ধেক হয়ে যায়, হ্যাঁ আরো অর্ধেক যদি হয়ে যায়, তখন আসলে ব্যাপারটা কি হবে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। মানে অর্ধেক মানে কি a/2 পরিমাণ তো অবশিষ্ট আছে, আরো অর্ধেক হওয়া মানে কি এখন a/4 হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারতেছো, মানে নষ্ট কতটুকু হচ্ছে শেষ হয়ে গেছে, আমরা সেটা ডিটারমাইন করতে চাচ্ছি। তো যদি আমরা x এর মান যদি a/4 বসাই, এই x এর মান যদি a/4 বসাই, আমরা তখন মানটা কত পাবো লিখে রাখবা, x এর মান a/2 হলে আমরা পাইতাছি আমাদের গ্রাফটা এইটা পাইতাছি, ঠিক আছে। x এর মান যখন আমরা কত বসাচ্ছি a/4 বসাচ্ছি, তখন আমরা আবার আরেকটা পাবো, x এর মান যদি আমরা a/4 বসাই, এত হলে আমাদের t হাফ এর মানটা কত হয়, আমাদের t হাফ এর মান কত হইতাছে খেয়াল করে দেখো, এখানে a/4 এখানে a, তাহলে এখানে কত হবে 3a/4 হবে, তারপর এটা আবার উল্টায় চলে যাবে, a কাটাকাটি চলে আসলে করিয়ে দিই, তখন হবে 1/k ln a/4
3a/4 এটা কাটাকাটি কি যাবে তাহলে কি থাকবে 1/k ln 4/3 থাকবে এটাই তো নাকি তাহলে আমরা গ্রাফে আরেকটা ভ্যালু পেয়ে গেলাম যে তখন আমাদের t হাফ এর মান হবে 1/k ln 4/3 খেয়াল করছো এইটা আমাদের আরেকটা বিন্দু পেলাম তার মানে ব্যাপারটা হলো আমাদের x এর মান যত কমতেছে খেয়াল করো এখানে x এর মান a/2 এখানে x এর মান a/4 x এর মান যত কমতেছে আমাদের t হাফ এর মান তত বাড়তেছে বাড়ছে না আগে ছিল ln 2 এখন না বাড়তেছে না সরি 4/3 তো আগের চেয়ে আরো কমে গেছে উল্টা তাই না আগের চেয়ে আরো কমে গিয়েছে আচ্ছা অনুরূপভাবে আমরা x এর মান যদি a/8 বসাই বা a/8 পরিমাণ যদি ভেঙে যায় তখন আমাদের গ্রাফটা কি হবে তখন t হাফ সমান সমান 1/k এখানে যেহেতু 1/8 উল্টায় গিয়ে 8/7 হয়ে যাবে এটা তুমি জানো 1/8 1 - 1/8 মানে কত 7/8 এটা উল্টায় গিয়ে 8/7 হয়ে যাবে এটা কত হবে ln 8/7 সো তোমরা যদি ক্যালকুলেটর বসাও আমি তোমাদের একটু চেক করে দেখাই কোন মানটা বড় মানে 1/k তো সব জায়গায় কমন তাহলে ডিফারেন্স ক্রিয়েট করতেছে ln 2 ln 4/3 ln 8/7 এগুলো ডিফারেন্স ক্রিয়েট করতেছে তো আমি যদি তোমাদেরকে ln 2 মান তোমরা মুখস্থ পারো 0.693 তাহলে আমরা এটার মান লিখতে পারি 1/k 0.693 ঠিক আছে এটা কত 1/k ln 4/3 তো ln 4/3 এর মান কত ln 4/3 এটার মান হচ্ছে 0.287 দেখছো কমে যেতেছে লটা থাকবে না কমে গেল ছিল 693 হয়ে গেল 287 পয়েন্ট দিয়ে তারপরে ln 8/7 ওই মানটা কত আসছে 0.133 সো আমি আর আঁকবো না কয়টা আঁকবো তোমরা জাস্ট গ্রাফটা বুঝাবো সো আমি যদি এখন x অক্ষ y অক্ষ বরাবর যদি প্লট করি আমি যদি x অক্ষ y অক্ষ কাকে প্লট করব আগে দেখো সেটা হলো আমরা চেঞ্জ করতেছি কাকে x এর মান চেঞ্জ করতেছি হ্যাঁ বিয়োজনটা চেঞ্জ করতেছি বিয়োজনটা চেঞ্জ করে করে আমরা কার মান পাচ্ছি আমরা t হাফ এর মান বের করতেছি ওকে আচ্ছা তো t হাফ তো লেখা উচিত না t লেখা উচিত কারণ আমরা t হাফ লেখা উচিত না আমি প্রত্যেকটা জায়গায় t হাফ লিখতেছি t হাফ তো শুধু প্রথমে হবে পরেরগুলো তো আসলে t হাফ না পরেরগুলো আসলে t হাফের হাফ সো শুধু t লেখা উচিত হ্যাঁ তো x অক্ষ বরাবর যদি আমি x এর ভ্যালু প্লট করি y অক্ষ বরাবর যদি আমি t এর ভ্যালু প্লট করি তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা কি রকম খেয়াল করে দেখো এটা কিন্তু আসলে x এর মান আমি কমাচ্ছি আস্তে আস্তে খেয়াল করে দেখো a/2 থেকে a/4 হয়ে গেল x এর মান আমি কমাচ্ছি x এর মান কমতেছে আমাদের টাইমটাও কমে যাচ্ছে কি বলতেছি x এর মান কমতেছে আমাদের টাইমটাও কমে যাচ্ছে এখন কমতেছে এটা তো লিনিয়ারলি কমতেছে না এটা কমতেছে ln এর মতো করে কমতেছে তার মানে ইকুয়েশনটা আমরা আসলে এইভাবে বলতে পারি যে x এর সাথে t এর ইকুয়েশনটা আমাদের ln এর সাথে একটা সম্পর্ক থাকবে সেই সম্পর্কটা আমাদের ম্যাথমেটিক্যালি বের করতে হবে তো চলো আমরা ম্যাথমেটিক্যালি বের করি নয়তো আমি গ্রাফটা প্লট করতে পারবো না শুধু এইটা মাথায় রাখছি এতক্ষণ এগুলো দেখানোর কারণটা কি x এর মান কমতেছে t এর মান কমতেছে এইটাই দেখানোর লাগে আর কিছু না আমি যদি মুখে বলতাম তো ওটা তো ম্যাথমেটিক্যালি প্রুফ হইতো না এখন তো ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিলাম x এর মান কমাই ফেলছি আমার টাইমটাও কমে যাচ্ছে ঠিক আছে তো এখন আমি একটু দেখি এইখান থেকে x এবং t এর রিলেশনটা আমি বের করব তো চলো বের করি তো t যেহেতু বের করব তাহলে কি লিখতে পারি t 1/k ln আচ্ছা গুণাকার আগে লিখি হ্যাঁ tk = ln a/a-x বা tk = ln a minus ln a-x আমার x এর সাথে ইকুয়েশন দরকার তাহলে এটা দুই পাশে নিয়ে আসি ln a-x = ln a minus tk ওকে বা a-x যদি লিখি ln দুই পাশে চলে গেলে আমরা জানি e টু দা পাওয়ার হয়ে যাবে e টু দা পাওয়ার ln a minus tk এটা আসছে বা x = a minus e টু দা পাওয়ার ln a minus tk এই হচ্ছে আমাদের x এর সাথে t এর রিলেশন x এর সাথে আমাদের t এর রিলেশনটা হবে কি এরকম যে যদি আমরা x অক্ষ বরাবর t কে প্লট করি তাহলে আমাদের গ্রাফটা হবে কি এরকম e এর নেগেটিভ দিকে যাতে চলে যায় আর কি ঠিক আছে তখন আমাদের গ্রাফটা হবে এরকম নিচের দিকে বুঝতে পারতেছো তো কেমনে বুঝছি আমি এই যে e এর সামনে একটা মাইনাস আছে আর কি আচ্ছা তো
যদি আমরা t এর সাথে x এর গ্রাফ প্লট করি তখন কি রকম হবে, মানে এখানে t রাখবো এখানে x রাখবো, তখন কি রকম হবে, এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো। এই ইকুয়েশন থেকে আমরা t এর মানটা বের করতে পারবো। দেখো t সমান কত হবে, 1/k ln a minus ln a minus x। আচ্ছা ওটা তো এখানেই ছিল, ওটা তো আমার আর কোনো দরকার নেই, এটা তো এখানেই সাইজ করা আছে, এইটাই তো সাইজ করা আছে। এটা দিকে তাকাও, এই গ্রাফের দিকে তাকাও। তো যদি আমরা t কে এই পাশে রাখি তাহলে আমাদের k হবে নিচে আর x থাকতেছে নিচে, তার মানে এটা 1/k ln a minus ln a minus x। এটাকে আমি আলাদা করে ফেলি, 1/k ln a minus x, তারপর প্লাস এটা তো মাইনাস আকারে আছে, সো সামনে একটা মাইনাস হবে, প্লাস 1/k ln a। এটা একটা কনস্ট্যান্ট তাই না, এটা আমাদের t। তাহলে দেখো t এর সাথে x এর রিলেশনটা কি রকম, এই যে মাইনাস আকারে আছে এবং সামনে ln আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/k ln 1/a minus x। তাহলে t এর সাথে আমাদের x এর সম্পর্ক, এটা একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট 1/k ln a। তাহলে আমাদের ইকুয়েশন এই তো পাই গেল, t এর সাথে x এর ইকুয়েশনটা পাই গেল, এটাও ln এর সম্পর্ক। তো তোমরা ডেসমোস এটা প্লট করতে পারো। ডেসমোসে কি প্লট করবা, এটা তো একটা কনস্ট্যান্ট, এটা বাদ, ওটা ওই mx + c এর মতো আমি প্লট করব। তো এইটা হচ্ছে আমার সেই x এর ভ্যালুটা। তোমরা কি করবা, এটা তোমাদের কাজ দিয়ে দিচ্ছি, ডেসমোসে তোমরা কি করবা, এইভাবে লিখবা, t হইতাছে আমাদের y অক্ষ বরাবর, তাহলে t রাখবা y অক্ষে, তাহলে 1/k ln 1/a minus a হইতাছে একটা কনস্ট্যান্ট। তোমরা ডেসমোসে কি করবা, এর যে কোনো একটা মান দিয়ে দাও, এইগুলো আদি ঘনমাত্রা, ওটা যে কোনো একটা মান দিয়ে, সাপোজ 2 দিয়ে দিলাম, দিয়ে নিচে দেখতে পারতেছো আমি যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম, সাপোজ 2 দিয়ে দিলাম, দিয়ে x এর হচ্ছে তুমি ডেসমোসে বসাবা, বসাইয়া প্লাস 1/k ln একটা কনস্ট্যান্ট। আমি নিজে প্লট করে তোমাদের দেখাচ্ছি, আমি তোমাদেরকে এটা প্লট করে দেখাচ্ছি ডেসমোসে। এই কোশ্চেন এগুলো কিন্তু আমি বানাইছি আর কি, আমি বানাইছি বলতে কি এগুলা সাধারণত অ্যাডমিশনের জন্য আর কি, এগুলো এইচএসসি তে কোথাও পাবা না, আমি এতক্ষণ যা লিখছি এগুলো মেইন বুকে নাই। এই ডেরিভেশনগুলো সাধারণত কনসেপ্ট বুকগুলো থাকে না। আজকে একটু এক্সট্রা দেখাচ্ছি। 1/, আমি যে গ্রাফটা প্লট করব এখানে কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট, আমি ধরে নিতেছি a এর মান হচ্ছে 2 আর x এর মান আর k এর মান একটা ভ্যালু দিয়ে দিই। আমাদের আছে ln 1/2 minus x, 2 minus x প্লাস একটা কনস্ট্যান্ট দিয়ে দিই, প্লাস কনস্ট্যান্ট 2, আমি সকল কনস্ট্যান্ট 2 ধরব, সকল কনস্ট্যান্ট এখানে কত ছিল ln 1/k ln এখানে কত ছিল a ছিল, এটা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। এখন আমি তোমাদেরকে গ্রাফটা ডেসমোস থেকে দেখাচ্ছি। এই যে দেখো এই গ্রাফটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, ফোকাস ঠিক হবে, আমি ফোকাস ঠিক করে নিচ্ছি, তারপর বুঝতে পারবা। এই গ্রাফটা দেখো, আমি ইকুয়েশনটা কি লিখছি একটু ভালো মতো পড়ো। 2 ইনটু, মানে এই যে দেখো আমি ওই যে 1/k না, k এর মানটা আমি হাফ ধরছি, k এর মান যদি আমি হাফ ধরি তাহলে আমাদের 1/k এর মান কত, 2 হয়ে যাবে। তাহলে 2 ইনটু ln 1/2 minus x, k এর মান এই যে এখানে a এর মানটা, এই যে এখানে যে a এর মানটা আমি 2 ধরলাম আর k এর মান হাফ ধরলাম, এগুলো প্রশ্নে দিয়ে দিবে আর কি, তাই না, এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো নিয়ে তো আমার প্যারা নাই। দেখো এই যে দেখো k এর মান হাফ ধরছি, তাহলে এটা 2 হয়ে গেল, ln 1/a এর মান 2 ধরছি মাইনাস x প্লাস ওটা একটা কনস্ট্যান্ট আমি 3 দিয়ে দিলাম, ওটা কিছু একটা ভ্যালু বের হবে। গ্রাফটাকে দিকে তাকাও, এই দেখো গ্রাফটা কিরকম হয়েছে, দেখছো গ্রাফটা আসলে খারাপ উপরের দিকে উঠে যাবে। কেন উপরের দিকে উঠবে এটা তোমাদের ব্যাখ্যা দিছি একটু আগে, কেন উপরে উঠবে একটু আগে তোমাদের ব্যাখ্যা দিছি যে যখন আমরা x কমাচ্ছি আমাদের t কমে যাচ্ছে, তার মানে সম্পর্কটা হবে সমানুপাতিক, কিন্তু এটা আন্দাজে সমানুপাতিক না, এটা বাড়লে ওইটা বাড়বে, বাড়বে ঠিক আছে, বাট কেমনে বাড়বে, এটা লন অনুযায়ী বাড়বে আর কি। এটা লন, এটা নিচে তো, সো আমাদের গ্রাফটা আসলে কিরকম হবে, আমাদের গ্রাফটা হবে এরকম, সে উপরের দিকে চলে যাবে।
ঠিক আছে, যদি পরীক্ষা আসে আর কি এই জন্য শিখাই দিলাম। আচ্ছা ঠিক আছে, সো এর মাধ্যমে তোমাদের এটা শেষ। এখন তোমাদের যদি একটা কাজ দিয়ে দেই, এটাতে একটা গ্রাফ গেল, এটা কিসের গ্রাফ? x এর সাথে যদি আমরা t এর গ্রাফ প্লট করি, এখন আরো অনেক ঘরে গ্রাফ প্লট করা যায়, কারণ আমাদের ইকুয়েশন তো অনেক কিছু আছে। t সমান 1/k ln a/a-x। এখানে খেয়াল করে এটা একটা গ্রাফ, যে t এর সাথে x এর আমি গ্রাফ আছে, এটা আবার উল্টাই দিলে আবার গ্রাফ চেঞ্জ হয়ে যাবে, এরকম করে আর কি। এখন আরেকটা গ্রাফ প্লট করা যেত, সেটা হলো a এর সাথে t এর গ্রাফ, a এর সাথে t এর গ্রাফ। তো চলো এখন আমরা ওইটা দেখব, a এর সাথে t এর গ্রাফ দেখব আমরা। a এর সাথে t এর গ্রাফটা কি রকম? বরাবর হচ্ছে এখানে হচ্ছে কি আমাদের x। দেখি আমাদের সাথে এখন কয় কয় যুক্ত আছে, শুধু আর ডিফারেন্ট। আচ্ছা 11 জন এখন যুক্ত আছো তোমরা। ওকে, এখন আমরা a এর সাথে t এর গ্রাফটা প্লট করব। তাহলে এই বরাবর আমাদের কি থাকবে? এই বরাবর থাকবে আমাদের সময়। এখন ধরে নাও প্রথম t হাফে, যে প্রথম t হাফে, তো t হাফের ক্ষেত্রে আমরা জানি x এর মান a/2। তো প্রথম t হাফের ক্ষেত্রে আমরা একটু বেশি বড় দিয়ে দিছি, t হাফের ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা কত হবে সেটা আমরা জানি। আমরা জানি না t হাফের জন্য ঘনমাত্রা কত? a/2। x এর মান কত? a/2। t হাফের ক্ষেত্রে x এর মান কত? a/2। তখন আমরা এটা পুরোটা যদি a হয় তাহলে এটা কত হবে? a/2। আবার যখন 2 * t হাফ হবে তখন এখানে একটা ভ্যালু হবে, এটা হবে a/4। আবার যখন 3 * t হাফ, এটার মান কত হবে? a/8। আমাকে বুঝতে পারতেছো? সো এইভাবে আমরা প্লটটা করতে পারি, যদি আমরা a এর সাথে যদি আমরা ইকুয়েশনটা যদি আমরা নিয়ে আসি, ঠিক আছে, এই বরাবর যদি a রাখি তখন আমাদের গ্রাফটা দেখতে এরকম হবে। আচ্ছা আর কারো কোনো কমেন্ট আছে? আচ্ছা আমাদের সাথে এখন 13 জন যুক্ত আছে, আর কারো কোনো কমেন্ট নাই? ওকে, তো এখন আমরা আরো কিছু গ্রাফ শিখবো। সেটা আসলে কি? এটা তো লন দিয়ে আমরা এটা পাইছি, যদি আমরা লন দিয়ে করতাম তখন কি হতো? নিচে 2.303 আইসা পড়তো। ওকে, এখন আমরা আরেকটা গ্রাফ শিখবো, সেটা হলো a/a-x। এটা পুরাটা আকারে, এইটা পুরাটাকে আমরা কি করব? এইটা পুরাটাকে আমরা y অক্ষে প্লট করব। আমাদের গ্রাফ 3, তোমাদেরকে আমি 3টা গ্রাফ শিখাইতেছি এই পর্যন্ত একটা ইকুয়েশনের। এখন মনে করো y অক্ষ বরাবর প্লট করব কাকে? এটাকে ln a/a-x। এবং x অক্ষ বরাবর আমি প্লট করব হচ্ছে টাইমকে। তাহলে দেখো তো ইকুয়েশনে কি এরকম হয়, t কে আমি প্লট করতেছি আর এখানে y অক্ষটা আমি বের করতেছি। তাইলে t হইতাছে কি আমাদের x, হ্যাঁ, তারপর 1/k, আর এটা তো আমরা পুরোটা y অক্ষে রাখছি, তাহলে এটা হবে y। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে? y = kx। তোমরা সবাই এটা বুঝতে পারতেছো, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি এরকম হয়? এই যে এরকম হয়। তাহলে আমরা যদি x অক্ষ বরাবর t এবং y অক্ষ বরাবর ln a/a-x প্লট করি, তাহলে আমাদের ইকুয়েশন, আমাদের গ্রাফটা হবে এরকম। ঠিক আছে? আচ্ছা, সো এটা আমাদের একটা হয়ে গেল। আর যদি আমরা a-x এর সাথে যদি প্লট করি তখন গ্রাফটা উল্টে যাবে আর কি। গ্রাফ উল্টাইতে পারো না, যে আমরা জানি নেগেটিভ করে ফেলে, ঢাল যখন নেগেটিভ হয়, এইটা তো পজিটিভ ঢাল, যদি আমি ঢালটা নেগেটিভ করে ফেলি তখন এটা উল্টে যাবে না, তখন এটা কি হবে? ln a-x হয়ে যাবে। নিচে এটা কনস্ট্যান্ট a দেখে আমি লিখলাম না, মানে এই বরাবর যদি টাইম থাকে আর এই বরাবর যদি ln a-x থাকে তখন গ্রাফটা এইভাবে উল্টে যাবে। তো এটার গ্রাফটা হবে পজিটিভ আর এটার গ্রাফটা হবে নেগেটিভ। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় ক্রমে চলে যাব। দ্বিতীয় ক্রম হলে আমাদের ক্লাস শেষ। তো দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে আমরা সেম ভাবে আবার প্রমাণগুলো করতে পারবো। তো প্রথম ক্রমের ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো আমরা পাইছিলাম, যে ইকুয়েশনগুলো পাইছিলাম, প্রথম ক্রম এর জন্য আমরা যে টাইমটা পাইছিলাম যে t = 1/k ln a/a-x, এটা আমরা প্রথম ক্রমে পাইছিলাম। ঠিক আছে, এখন যদি আমরা দ্বিতীয় ক্রমের দিকে যাই, আমার হচ্ছে এত বড় প্রমাণ দেখানোর সময় নেই আসলে, বুঝছো, বহুত বড় ক্লাস হয়ে যাবে আর কি। তাহলে দ্বিতীয় ক্রমের জন্য t এর সূত্রটা কি? আমি যা সূত্রটা লিখে দেই, t = 1/k x / a * a-x। জাস্ট মুখস্থ করে রাখো, শেষ। এটা প্রমাণটা লাগবে না।
কোনো প্রমাণই লাগবে না, একটু আগে যে প্রমাণটা দেখেছি ওইটাও জাস্ট তোমাদের বেসিক বোঝানোর জন্য। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রমের জন্য আমাদের ইকুয়েশনটা হলো এইটা। আমি এতক্ষণ যে এমনি গ্রাফ আইকা দেখালাম, সেম ভাবে দ্বিতীয় ক্রমের জন্য যদি তোমরা করো তোমার গ্রাফটা আগেরটার মতোই আসবে, গ্রাফটা আগেরটার মতোই আসবে, ঠিক আছে? ওইটাও সেম, এই বরাবর তুমি যদি ঘনমাত্রা প্লট করো আর এই বরাবর যদি তুমি টাইম প্লট করো, তোমার কি হতে থাকবে, ওই যে টি হাফে এই এখানে একটা পাবা, আবার 2 * t হাফে আবার এখানে একটা পাবা, এরকম করে তোমরা এই গ্রাফটা পাবা। সো আমরা বলতে পারি প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রমের গ্রাফটা আসলে সেমই হয়, প্রায় সেম হয়, শুধু দ্বিতীয় ক্রমটা একটু ঢাল করে নিচের দিকে নিয়ে যাবে একটু, মানে প্রথম ক্রমটা একটু স্লোলি নিবা আর দ্বিতীয় ক্রমটা ঠাস করে নিচে নিয়ে যাবে আর কি, ঠিক আছে? এটাই ছিল আমাদের পার্থক্য। এটা কারণটা কি, ওই যে পাওয়ার আমাদের হচ্ছে সূত্রটা কি ছিল, -dc/dt প্রপোর্শনাল টু kc⁴n ছিল। তো n এর মান 1 হওয়া মানে কি, n এর মান 1 হওয়া মানে হচ্ছে জাস্ট এটা লিনিয়ার, হ্যাঁ? পরবর্তী ইন্টিগ্রেশন করে টোরে এটা লন্টন আসা করে, কিন্তু n এর মান যদি 2 হয়ে যায় তখন এটা কি হয়ে যাবে, এটা ঢালটা আরো ফাস্ট হয়ে যাবে না, এটার জন্য তাড়াতাড়ি নিচে নামে দিবা। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস এখানেই শেষ। আমি হচ্ছে চেষ্টা করছি যতটুকু পড়ানো সম্ভব আমি পড়ানোর চেষ্টা করছি। এখন তোমাদের ফাইনালি কথা বলে দিই, আমাদের তো ক্লাস শেষ হয়ে গেল, আমাদের 4th চ্যাপ্টারের রেগুলার। আমরা যে নেক্সট যে কোশ্চেনটা আমি তোমাদের দিতে চাচ্ছি সেটা কি, সেটা হলো পরীক্ষা নিয়ে আমি যেটা বলতে চাই, সবাই থাকবে, এখন যে কজন আসছো এখন অবশ্যই পরীক্ষায় থাকবা। সেটা হচ্ছে আগামী 4 আগস্ট পরীক্ষাটা হবে, আগামী 4 আগস্ট পরীক্ষা হবে রাত 9টায়। এবং পরীক্ষার ফিচারগুলো বলে দিই। ফার্স্ট অফ অল অবজেক্টিভ হবে, তোমাদের অবজেক্টিভ থাকবে টোটাল 20টা অবজেক্টিভ থাকবে। এখন যে সময়টা আমি দিব, তোমরা গুগল ফর্মে যখন পরীক্ষা দিবা উপরে টাইম লেখা উঠবে, কেউ যদি উপরে টাইম চাই থাকবে 20 মিনিট 19 মিনিট 18 মিনিট, যদি টাইমটা ওভার করে ফেলো তুমি সাবমিট করলেও লাভ নাই, তোমার এক্সাম ক্যান্সেল করে দিব, ঠিক আছে? সো এখানে এটার জন্য 20টা অবজেক্টিভ, এইটার জন্য তোমরা টাইম পাবা 20 মিনিট। 20টা অবজেক্টিভের জন্য তোমাদের আমি সময় দেব 20 মিনিট। তারপর হচ্ছে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম কিভাবে দিবা তোমাদের বলে দেই। রিটেন এক্সাম দিবা হচ্ছে আমি এক ছবি দিয়ে দেব, মানে অবজেক্টিভটা শেষ হবে 9টা 20-এ রিটেন এক্সাম শুরু হবে, আমি 9টা 20-এ গ্রুপে ছবি দিয়ে দেব। এখন কথা হলো তোমরা ওই ছবিগুলা যারা অবজেক্টিভ পরীক্ষা দিবা তাদেরকেই রিটেন পরীক্ষা দিতে হবে। কেউ যদি অবজেক্টিভ পরীক্ষা দিয়ে অবজেক্টিভ পরীক্ষা দেওয়া নাই কিন্তু রিটেন পরীক্ষা দিছো, তাদের আমি খাতায় দেখবো না। আমার কথা ক্লিয়ার? অবজেক্টিভ রিটেন দুইটাই দিতে হবে। যদি আমি দেখবো অবজেক্টিভে কার কার নাম আছে, যদি রিটেনে দেখি অবজেক্টিভের নাম নাই কিন্তু রিটেন নাম আছে, আমি খাতায় দেখবো না, ঠিক আছে? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তারপর অবজেক্টিভ পরীক্ষা দিয়ে রিটেন পরীক্ষা দিতে হবে। এখন রিটেন পরীক্ষা যে দিবা তোমরা ছবি তুলা কোথায় পাঠাবা, আমি একটা আইডি মেনশন দিয়ে দিব। আমি একটা আইডি খুলবো, বেস্ট টাইটেনিয়াম নামে একটা ফেসবুক আইডি খুলবো, ওইটাতে তোমরা ছবিগুলো দিয়ে দিবা, ঠিক আছে? সলভ করে মেসেঞ্জারে তোমরা ছবিগুলো দিয়ে দিবা। তো তোমাদের এখানে যে রিটেন আসলে কি থাকবে, রিটেন সৃজনশীল আকারে থাকবে না, প্রশ্ন আকারে থাকবে আর কি, প্রশ্ন আকারে থাকবে। এবং ওইখানে হচ্ছে যে প্রশ্নগুলো তোমরা এটা সলভ করার জন্য সময় পাবা হচ্ছে টোটাল 1 ঘন্টা। অবজেক্টিভ প্লাস রিটেন পুরো পরীক্ষার জন্য তোমরা সময় পাবা 1 ঘন্টা। এখন অবজেক্টিভ যে তোমাকে 9টা বাজে শুরু করতে হবে এমন কোনো কথা না, তুমি চাইলে 9:30টাও শুরু করতে পারো, কিন্তু যখনই শুরু করবা তোমাকে 20 মিনিটের ভিতরে পরীক্ষাটা শেষ করতে হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? রাত 9টা থেকে পরীক্ষা শুরু, 10টা বাজে শেষ হবে। অবজেক্টিভও সাবমিট করার লাস্ট টাইম রাত 10টা, রিটেনও সাবমিট করার লাস্ট টাইম রাত 10টা।